28 মে 1883 সালে মহান স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকার মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি বীর সাভারকার নামেও পরিচিত। হিন্দু জাতীয়তাবাদের রাজনৈতিক মতাদর্শ হিন্দুত্ব বিকাশের একটি বিশাল কৃতিত্ব সাভারকারকে দেওয়া হয়। হিন্দুত্বের সংজ্ঞা দিতে গিয়ে সাভারকার লিখেছিলেন যে এদেশের মানুষ মূলত হিন্দু, যার পিতৃভূমি, মাতৃভূমি ও পুণ্যভূমি রয়েছে, তিনি এদেশের নাগরিক হতে পারেন। হিন্দুত্ব সম্পর্কে তার দৃঢ় মতামত তাকে বিতর্কে ঝড়ায়। 1909 সালে যখন সাভারকারের ভাই গণেশ দামোদর সাভারকারকে কালা পানিতে সাজা দেওয়া হয়, তখন তার বন্ধুরা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এএমডি জ্যাকসনকে গুলি করে। নাসিকে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট জ্যাকসনের হত্যা মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে সাভারকারের চিঠিগুলি উদ্ধার করা হয়েছিল। সাভারকার তখন ভারতে ছিলেন না। 29 জুন 1910 সালে ব্রিটিশ সরকারের সেক্রেটারি অফ স্টেট তাকে ভারতে আনার জন্য একটি বিশেষ জাহাজের ব্যবস্থা করেন। এরপর 1910 সালের 6 জুলাই জাহাজে কিছু ত্রুটির কারণে এটি ফ্রান্সের একটি বন্দরে বন্ধ হয়ে যায়। সাভারকার সুযোগ পেয়ে সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে চলে আসেন, কিন্তু তাদের পিছনে ছিল ব্রিটিশ পুলিশ। 24 ডিসেম্বর 1910 সালে সাভারকারকে দোষী সাব্যস্ত করা হয় এবং দুবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, মানে মোট 50 বছর। 4 জুলাই 1911 সালে সাভারকার কালাপানিতে পৌঁছান এবং আন্দামান সেলুলার জেলে বন্দী হন। সাভারকার জেলে থাকার সময় অনেক নৃশংসতার সম্মুখীন হন, কিন্তু তিনি কখনো থেমে থাকেননি। এখানেই সাভারকার হয়ে ওঠেন বীর সাভারকার। 1937 সালে সম্পূর্ণ স্বাধীনতার পর সাভারকারকে হিন্দু মহাসভার সভাপতি করা হয়। 30 জানুয়ারি 1948 সালে গান্ধী হত্যার ঘটনায়ও সাভারকারের নাম উঠেছিল, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণের অভাবে তাকে খালাস দেওয়া হয়েছিল। একজন বিপ্লবী হিসাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে বিনায়ক দামোদর সাভারকারের অবদান ভোলা যাবে না। বীর সাভারকার 1966 সালের 26 ফেব্রুয়ারি মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন। 28 মে 2023 সাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করেন। সেদিন নতুন সংসদ ভবন উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে 28 মে 2023-এর এই দিনটি একটি শুভ দিন। এই নতুন ভবন হয়ে উঠবে আমাদের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যম। এই নতুন ভবনটি স্বনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী হবে। নতুন সংসদ ভবন উদ্বোধনের পাশাপাশি সেখানে সেঙ্গল স্থাপন করা হয়, যা ক্ষমতা হস্তান্তরের প্রতীক। নতুন সংসদ ভবনটি বিভিন্ন দিক থেকে বিশেষ। সংসদে লোকসভা ভবনটি জাতীয় পাখি ময়ূর এবং রাজ্যসভা জাতীয় ফুল পদ্মের থিমে ডিজাইন করা হয়েছে। পুরনো লোকসভায় সর্বোচ্চ 552 জন বসতে পারেন, যেখানে নতুন লোকসভা ভবনের ধারণ ক্ষমতা 888টি। পুরনো রাজ্যসভা ভবনে 250 জন সদস্যের জন্য আসন ক্ষমতা রয়েছে, যেখানে নতুন রাজ্যসভা হলের ধারণ ক্ষমতা 384-তে উন্নীত করা হয়েছে। নতুন সংসদ ভবনে যৌথ অধিবেশন চলাকালে সেখানে 1272 জন সদস্য বসতে পারবেন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নির্মিত নতুন সংসদ ভবনের নির্মাণ এলাকা 64,500 বর্গমিটার জুড়ে বিস্তৃত। পুরনো সংসদ ভবনের চেয়ে নতুন সংসদের আয়তন 17,000 বর্গমিটার বেশি। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ यूनिवर्सिटी में एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? आरकेडीएफ यूनिवर्सिटी है इसका हल। पीएचडी एमफिल किसी भी विषय में। डिप्लोमा के अनेक अवसर है आरकेडीएफ यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी। एजुकेशन ग्लोरिफाइज नेशन। 2008 সালের 28 মে নেপাল নিজেকে একটি প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এর মাধ্যমে 240 বছর ধরে চলে আসা রাজতন্ত্রের অবসান হয়। নেপালে গুপ্ত রাজবংশ, কিরাত রাজবংশ, সোমবংশী, লিচ্ছবি এবং সূর্যবংশী রাজারা শাসন করেছিলেন। 1959 সালে নেপালে সাংবিধানিক রাজতন্ত্র প্রয়োগ করা হয়। তার মানে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং রাজাই থাকবেন সরকার প্রধান। এরপর দেশে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1995 সালে এই ব্যবস্থার বিরুদ্ধে নেপালে গৃহযুদ্ধ শুরু হয়। বহু বছর ধরে চলা এই সংগ্রামের পর
নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। এরপরে নেপালের গণপরিষদ গঠিত হয় এবং 2017 সালে নতুন সংবিধান বাস্তবায়নের পর অনুষ্ঠিত নির্বাচনে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী হন। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী পুষ্পকমল দেহল প্রচণ্ড। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগেন 1937 সালের 28 মে শুরু হয়েছিল। প্রথম দিকে কোম্পানিটি সম্পূর্ণভাবে হিটলারের নাৎসি পার্টির নিয়ন্ত্রণে ছিল, কারণ তখন জার্মানি হিটলারের শাসনাধীন ছিল। হিটলার ভক্সওয়াগেনের অধীনে তৈরি করা গাড়িটির নকশার দায়িত্ব অস্ট্রেলীয় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফার্ডিনান্ড পোর্সেকে দিয়েছিলেন। কোম্পানির প্রথম গাড়ির মডেলটি 1939 সালে বার্লিন অটো শোতে জনসাধারণের কাছে উপস্থাপিত হয়েছিল, কিন্তু তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোম্পানিটিকে তাদের কার্যক্রম বন্ধ করতে হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর কোম্পানি আবার শুরু করে, কিন্তু নাৎসি পার্টির সাথে সংযোগের কারণে কোম্পানিটিকে আমেরিকার মতো বড় বাজারে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তখন কোম্পানিটি আমেরিকায় বিটল নামে তাদের গাড়ি লঞ্চ করে, যা পরবর্তীতে মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হয় এবং কোম্পানির এই মডেলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। 1972 সালের মধ্যে 15 মিলিয়নের বেশি বিটল বিক্রি হয়েছিল। 2019 সালে সংস্থাটি বিটলের উৎপাদন বন্ধ করার ঘোষণা করেছিল। 2019 সালের জুলাই মাসে ভক্সওয়াগেনের শেষ বিটল মেক্সিকোতে কোম্পানির কারখানা থেকে বেরিয়ে আসে, কিন্তু এই ডেনিম নীল রঙের গাড়িটি বিক্রি করা হয়নি, বরং এটি ভক্সওয়াগেনের স্থানীয় জাদুঘরে রাখা হয়েছে। 1985 সালের 28 মে ইউরোপীয় ফুটবল কাপ ফাইনালকে কেন্দ্র করে দাঙ্গায় 39 জন ক্রীড়া অনুরাগী নিহত হয়। সেদিন ম্যাচের শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুক্ষণের মধ্যেই পরিবেশ হিংস্র হয়ে ওঠে। কিক অফের কয়েক মিনিটের মধ্যে লিভারপুল সমর্থকরা জুভেন্টাস সমর্থকদের দিকে ঝুঁকে পড়ে। পিছু হটতে থাকা জুভেন্টাস সমর্থকদের চাপে একটি দেয়াল ধসে পড়ে এবং পদদলিত হয়। এই ঘটনার সময় প্রায় 58,000 দর্শক মাঠে উপস্থিত ছিলেন। এই দুর্ঘটনায় 350 জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরও ম্যাচ না থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং জুভেন্টাস ম্যাচটি 1-0 গোলে জিতেছিল।